Hello friends, welcome to the second part of Jaipur Bishnupur. আজকে আমরা জয়পুর ফরেস্ট থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম বিষ্ণুপুরের উদ্দেশ্যে। এই রাস্তা ধরে আমরা সোজা চলে যাব বিষ্ণুপুরের দিকে। এখানে যেতে যেতে ডান দিকে আরেকটা রিসর্ট যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাও একটা সুন্দর গোছানো রিসর্ট, বনশ্রী রিসর্ট। এখানেও খুব সুন্দরভাবে চারপাশ সাজানো এবং এখানে গাছে চারিদিক আবৃত, এই পরিবেশটাও খুব ভালো লাগবে আপনাদের। আমরা এখান থেকে সোজা চললাম রাস্তা ধরে যেতে যেতে। এই যে জায়গাটা দেখছেন আপনারা, এটা বর্ষাকালে আসলে এটা পুরো একটা ঝর্ণার মতন এখান থেকে জল প্রবাহ হতে থাকে, খুব সুন্দর দেখতে লাগে এই জায়গাটাকে। এখান থেকে এগিয়ে চললাম একটা আরণ্যক রিসর্ট, এটাও জঙ্গলের মধ্যে একটা আবৃত একটি রিসর্ট। এখানেও আপনারা থাকতে পারেন। এসে গেছি আমরা মন্দির নগরী বিষ্ণুপুর। হ্যাঁ, এটা বিষ্ণুপুরের গেট। তো আজকে আমরা বিষ্ণুপুরটাকে এক্সপ্লোর করব। চলো শুরু করা যাক। এসে গেছি প্রথমেই আমরা রাসমঞ্চ, যেটা বিষ্ণুপুর বলতে প্রথম যে মন্দিরের কথা মনে পড়ে সেটা হচ্ছে এই রাসমঞ্চ। এটা নিয়ে অনেক ঐতিহাসিক তথ্য আছে এবং দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষের সমাগম এই জায়গাতে। আজকে ছুটির দিন এবং আমরা ভেবেছিলাম যে হয়তো এতটাও ক্রাউড আমরা পাবো না, বাট সত্যি অদ্ভুত। এখানে দেখতেই পাচ্ছেন এই জায়গাগুলোকে এখন পুরোপুরি প্রত্নতাত্ত্বিক বিভাগ এগুলোকে সংরক্ষণ করেছে এবং এগুলো সম্পর্কে কিছু ডিটেলস দেওয়া রইল আপনাদের সামনে। চলুন আমরা এই রাসমঞ্চে যাই, জায়গাটাকে আরো ডিটেলে। এই রাজমঞ্চ আজ থেকে 424 বছর আগে তৈরি করা হয়েছিল। এখানে আমাদের যে রাস পূর্ণিমা হয় এই সময়তে রাধা কৃষ্ণের পুজো করা হতো এখানে। এটা লাস্ট পুজো করা হয়েছিল 1932 খ্রিস্টাব্দ অবধি। তারপরে আর এই পুজো কন্টিনিউ হয়নি, কিন্তু এখানে সেই সময়কার স্মৃতি আজও রয়ে গেছে এবং এটা দেখতেই পাচ্ছেন আপনারা যে কত পুরনো এই স্থাপত্য, সত্যি অপূর্ব। এরপরই আমরা চলে এলাম ডালমাদল ক্যাননের সামনে। হ্যাঁ, এটা একটি কামান যেটা 1742 খ্রিস্টাব্দে রাজা গোপাল সিং এর নির্দেশে তৈরি করা হয়েছিল, যেটার ওজন 11,840 কিলো। ভাবতে পারছেন 11,840 কিলো ওজনের এই কামান, যেটা তখন তৈরি করতে খরচা পড়েছিল 1,84,000 টাকা। ভাবা যায়, সত্যি অপূর্ব। এবং এই ক্যাননে আজ অব্দি জং অব্দি ধরেনি। সত্যি তখনকার অপূর্ব বৈজ্ঞানিক বিদ্যা। এসে গেছি আমরা মা ছিন্নমস্তার মন্দিরে। এখানেও বাকি জায়গাগুলোর মতনই জনবহুল হয়ে আছে। চলো ভেতরটা একটু দেখা যাক। এটা মহাপ্রভু জিহুর মন্দির। এটা রক্ষণাবেক্ষণের অভাবে আজ এই অবস্থা। এরকম বহু মন্দির এই মন্দির নগরীতে আপনারা দেখতে পাবেন। চলুন এগুলো যাক। এসে গেছি আমরা জোর বাংলা মন্দিরে। হ্যাঁ, জোর বাংলা শুনেই আপনারা বুঝতে পারছেন দুটো মন্দির পাশাপাশি বা জোড়া আছে। এখানে সামনে একটা ছোট্ট মেলা দেখতে পাচ্ছেন আপনারা। এখানে বিভিন্ন রকমের মাটির পুতুল, মাটির ঘর সাজানোর জিনিস, তার সাথে আরো টুকিটাকি অনেক কিছু দেখতে পাবেন আপনারা। এখান থেকে আমরা এগিয়ে চললাম জোর মন্দিরের দিকে। এই মন্দিরের একটা ইতিহাস আছে, আসছি ওটাতে। তার আগে দেখে নিন এখানকার যে ছোট্ট ছোট্ট যে কাজগুলো এই দেয়ালেতে তৈরি করা আছে, তখনকার শিল্পীদের যে পারদর্শিকতা
এগুলো থেকেই বুঝতে পারা যায়। এই জোড়বাংলো মন্দিরটি তৈরি হয়েছিল 1655 খ্রিস্টাব্দে, তখনকার বিখ্যাত ব্যক্তি কেষ্ট রায়ের নির্দেশে। এইখানে শ্রীকৃষ্ণের পুজো করা হতো। এটি হলো রাধাশ্যাম মন্দির। এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল 1758 খ্রিস্টাব্দে রাজা চৈতন্য সিংহের নির্দেশে। এই মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণকে শ্যামা রূপে পুজো করা হতো। প্রকৃতি ও কালের নিয়মে অনেক অংশই এই মন্দির থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, রঙও অনেকটা আগের থেকে পরিবর্তন হয়ে গেছে, কিন্তু রয়ে গেছে সেই সময়কার ইতিহাস, যেটা সেই সময়কার মানুষরা এবং প্রত্নতাত্ত্বিক বিভাগের দ্বারা আমরা আগে জানতে পারছি। এখানে তুলসী মঞ্চ, যাত্রা মঞ্চ এবং এই যে জায়গাটা আপনারা দেখছেন যেটা ভগ্নপ্রায় অবস্থায় আছে, এটা হচ্ছে ভোগ কক্ষ। এখানে রান্না করা হতো। যাই হোক, এখান থেকে বেরিয়ে এলাম। এখানে একটা ছোট্ট ম্যাপ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যতগুলো মন্দির আপনারা আশেপাশে দেখছেন সবকটাই 3 থেকে 4 কিলোমিটার সারাউন্ডিং এর মধ্যে সবকটা মন্দির পেয়ে যাবেন। এগোতে এগোতে আমরা চলে গেলাম মৃন্ময়ী মায়ের মন্দিরে। এই মৃন্ময়ী মা, যাকে আমরা দুর্গা রূপেও চিনি, এখানে আপনারা বেশ কিছু ঘর সাজানোর জিনিস এবং তার সাথে বেশ মাটির ঐতিহ্যশালী কিছু জিনিসও পেয়ে যাবেন আপনারা। এসে গেছি আমরা মহারাজা বীর হাম্বির উদ্যানে। উনি মহারাজা হাম্বির দেব বা বীর হাম্বির নামেও পরিচিত ছিলেন। এই জায়গাটি বাকি জায়গাগুলোর তুলনায় একটু অন্যরকম। এখানে দুদিকে দুটো বড় মাঠ আছে এবং এখানে অনেকে চড়ুইভাতি করতেও আসে। এই জায়গাটিও প্রত্নতাত্ত্বিক বিভাগের নিদর্শনেই পড়ে। চলুন ভেতরে যাওয়া যাক। এখানেও অন্যান্য জায়গাগুলোর মতনই যাত্রা মঞ্চ এবং তুলসী মঞ্চ এর সাথে ভোজন কক্ষ বা ভোগ কক্ষ আছে এখানে। দেখে যেটা মনে হয় তখনকার মানুষজন বেশ ভোজন প্রেমী ছিল আমার মতো। ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম এবং চলে এলাম এই বড় দুর্গের কাছে। এই দুর্গেতেই সৈন্যরা তৎপর থাকতো সেই সময়কার যে কোনো আপাতকালীন বা যুদ্ধকালীন সমস্যার সম্মুখীনের জন্য। এই সমস্ত জায়গাগুলোতে সৈন্যদের দাঁড়িয়ে থাকার বা নিজেদের পজিশন নেবার জায়গা বলতে পারেন আপনারা। আর এই যে সমস্ত জায়গাগুলো আপনারা দেখছেন, এই সমস্ত জায়গাগুলো সৈন্যদের জন্যই তৈরি করা হয়েছিল।
এখান থেকেই একটু দূরে আর একটা দুর্গ আপনারা দেখতে পাবেন। ঠিক এখান থেকে একটুখানি উল্টো দিকে তাকালেই দেখতে পাবেন এই যে এইটাকে অনেক সময় এখানকার মানুষরা পূর্ণ দুর্গ নামেও পরিচয় দেয়, এবং এটাকে সাধারণত তখনকার সময় অনুযায়ী ছোট দুর্গ এবং বড় দুর্গ এই দুভাগে ভাগ করা হয়েছিল। এটাও কিন্তু মল্লরাজ বীরসিংহেরই তৈরি এই দুটো দুর্গ, এবং এই দুটো তখনকার সময় ছোট পাথরের দরবার, বড় পাথরের দরবার নামেও পরিচিত। এসে গেছি আমরা বিষ্ণুপুরের আরেকটি নিদর্শন, পাথরের তৈরি রথ। এটা মুদ্রা পাথরের তৈরি, 1700 শতকে তৈরি এই রথটি। এটি একটি দ্বিতল রথ। যদি আপনারা ভালোভাবে দেখবেন নিচের দিকটা খানিকটা রাসমঞ্চের আদলে তৈরি, এবং এর উপরের অংশটা অন্যান্য মন্দিরের আদলে। এরপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য মদনমোহন মন্দির। এই মন্দির নিয়েও বেশ কিছু ইতিহাস আছে, চলুন আগে দেখে আসি, তারপর বলছি আপনাদের। এই মন্দিরটিও মল্ল রাজা দুর্জন সিংহের নির্দেশে তৈরি করা হয়েছিল 1700 দশকের। এটাও ভগবান শ্রীবিষ্ণু বা কৃষ্ণের মন্দির। এখানে শ্রীকৃষ্ণের পুজো করা হতো। এখানে এই মন্দিরের মধ্যে শ্রীকৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠিত করা ছিল। এই মন্দিরের এখন পুনর্নির্মাণের কাজ চলছে। এই মন্দিরের বাইরেই বেশ কিছু দোকান আছে, যেখানে আপনারা এখানকার বিখ্যাত মাটির পুতুল, যে জিনিসগুলো আপনারা সামনে দেখতে পাচ্ছেন, এগুলো আপনারা নিতে পারেন, এবং এর সাথে আরো অনেক কিছু এখানে আপনারা ঘর সাজানোর জিনিস পেয়ে যাবেন। যাই হোক, এগুলো দেখে এবার ফেরার পালা। বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সেই জয়পুর ফরেস্টের মধ্যে দিয়েই সূর্য অলমোস্ট অস্ত গেছে। এবার আমরাও বাড়ির দিকে ফিরি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন।